শুটিং, সেদিন বা কীভাবে হাজির হবে মালিকসহ 1000 উট। সাহায্য চাওয়া হলো জয়সলমীরের রাজার কাছে। সত্যজিৎ রায় ও তার ইউনিট পৌঁছলেন রাজপ্রাসাদে। রাজা শুনলেন পুরো ব্যাপারটা, তারপর শান্ত গলায় বললেন, 1000 উট, সে আর এমন কি কথা? কুমার বাহাদুরকে বললেই সে ব্যবস্থা হয়ে যাবে। কুমার বাহাদুর ছিলেন এক তরুণ রাজপুত যুবক। মোটরসাইকেলে মরুভূমি চষে বেড়াতেন। সিনেমার শুটিং হবে শুনে উৎসাহে ঝাঁপিয়ে পড়লেন ব্যবস্থার কাজে। এবার শুরু হলো যুদ্ধের দৃশ্যের পরিকল্পনা। হাল্লার সেনাবাহিনী উটের পিঠে বসে আছে। সেনাবাহিনী হুকুম দিলেন, উট ওঠাও। কিন্তু আধপেটা খাওয়া সৈন্যদল হুকুম না মেনেই বসে রইল। সেনাপতি হন্তদন্ত হয়ে মন্ত্রীমশাইয়ের কাছে গিয়ে ব্যাপারটা রিপোর্ট করলেন। মন্ত্রী অগত্যা জাদুকর বরফির শরণাপন্ন হলেন। বরফি মুহূর্তের মধ্যে মন্ত্র বলে সৈন্যদের উটের পিঠে চড়িয়ে দিলেন। আর ঠিক তখনই ঝড়ের মতো এসে হাজির হলো গুপি আর বাঘা। হারানো জাদুর জুতো আর ঢোল ফিরে পেয়ে তারা দাঁড়িয়ে গেল হাল্লার বাহিনীর সামনে। শুরু হলো গান। যুদ্ধ থেমে গেল। গান শুনে স্তব্ধ হয়ে গেল সৈন্যরা। তারপর গান শেষ হতেই আকাশ থেকে নেমে এলো মিষ্টির হাঁড়ি। ক্ষুধার্ত সৈন্যরা উটের পিঠ থেকে লাফিয়ে নেমে পাগলের মতো ছুটল মিষ্টির দিকে। কেউ হাঁড়ি কাঁধে নিয়ে দৌড়চ্ছে, কেউ মাটিতে পড়ে থাকা মিষ্টি কুড়োচ্ছে। মন্ত্রী নিজেও একটা হাঁড়ি নিয়ে পালানোর চেষ্টা করলেন, কিন্তু ভিড়ের চাপে হাঁড়ি ভেঙে চুরমার হয়ে গেল। এই বিশৃঙ্খলার সুযোগেই গুপি আর বাঘা তুলে নিয়ে গেল হাল্লার রাজাকে। আর এই পুরো দৃশ্যটাই তুলতে চলেছেন মানিকবাবু রাজস্থানের মরুভূমির মধ্যে, প্রায় 1000 উট নিয়ে। বড় বোম্বাই প্রযোজনা সংস্থার হাতে থাকলে এমন দৃশ্য তুলতে লাগতো কয়েকশো কর্মী। সেখানে সত্যজিৎ রায় ইউনিটের লোক মাত্র 30-40 জন। ভোর হতেই শুরু হলো প্রস্তুতি। কারণ মরুভূমির সকালের ও বিকেলের আলো ফটোগ্রাফির জন্য সবচেয়ে মূল্যবান। দুপুরে যুদ্ধক্ষেত্রে পৌঁছে সবাই প্রথমে হতবাক। উট এসেছে, কিন্তু সৈন্যদের রঙিন পোশাক কেউ পরেনি। সব উটওয়ালা নিজেদের সাদা পোশাকেই বসে আছে। জানা গেল বেশিরভাগ উটওয়ালা মুসলমান। তারা রঙিন যুদ্ধের পোশাক পরতে রাজি নয়। এবার শুরু হলো বোঝানোর পালা। কিন্তু 1000 লোককে একসঙ্গে বোঝানোর কোনো উপায় আছে কি? খোলা মাঠে ভিড় নিয়ে কাজ করতে হবে জেনে কলকাতা থেকে আসার সময় 350 টাকা দিয়ে ব্যাটারি অপারেটেড লাউডস্পিকার কিনে এনেছিলাম। ব্যাটারি চালিত লাউডস্পিকার তুলে দেওয়া হলো সহকারী তিনু আনন্দের হাতে। তিনি চিৎকার করে বলতে লাগলেন, তোমরা এখন শুধু উটওয়ালা নও, তোমরা সৈন্য, তোমরা বীর যোদ্ধা, তোমরা আজ সিনেমার অভিনেতা। কিন্তু মাঝপথেই লাউডস্পিকারের ব্যাটারি মারা গেল। তারপর ইউনিটের লোকজন ছড়িয়ে পড়ল মরুভূমি জুড়ে। কেউ বোঝাচ্ছে, কেউ পোশাক পরাচ্ছে, কেউ অস্ত্র ধরিয়ে দিচ্ছে। ধীরে ধীরে উটওয়ালারা রাজি হলো। একজন পোশাক পরতেই বাকিরাও এগিয়ে এলো। তারপর শুরু হলো আসল কাজ। উটগুলোকে সারি করে দাঁড় করানো হলো। কে সামনে থাকবে, কে পিছনে, সব ঠিক করে দিলেন মানিকবাবু নিজেই। কারণ এলোমেলো উট মানেই এলোমেলো ফ্রেম। যুদ্ধের শৃঙ্খলা তৈরি করতে হলে ক্যামেরার মধ্যেও চাই শৃঙ্খলা। 4 মিনিটের গান, কিন্তু সেই গান তুলতে লাগবে 30-এরও বেশি শট। কোথাও শুধু গুপি বাঘা, কোথাও শুধু সৈন্যদল, কোথাও আবার সবাই একসঙ্গে। প্রত্যেক শটের সময় বাজছে প্লেব্যাক। গুপি ঠোঁট মেলাচ্ছে গানের সঙ্গে, বাঘা মেলাচ্ছে ঢোলের তাল, আর ক্যামেরা নড়ছে গানের ছন্দ মেনে। প্রথম দিনের শুটিং শেষ হলো সূর্য ডোবার আগে। ঠিক তখনই মরুভূমির হাওয়ায় ভেসে এলো এক আশ্চর্য বাঁশির সুর। সত্যজিৎ বাবু থেমে গেলেন। খোঁজ নিয়ে জানা গেল উটওয়ালাদের সঙ্গে এসেছে এক বংশীবাদক, নাম শওকত আলী। তার হাতে ছিল অদ্ভুত এক বাদ্যযন্ত্র, 2টি বাঁশি একসঙ্গে বাজানো হয়, নাম সাতারা। একটি বাঁশি ধরে রাখে টানা সুর, অন্যটি বাজায় মূল সঙ্গীত। সেই রাতেই জয়সলমীরের ডেরায় বসে রেকর্ড করা হলো সেই সুর। বাঁশিওয়ালা বলেছিলেন, আমার ভাই পাকিস্তানে চলে গেছে। যদি এই বাঁশি রেডিওতে বাজে,
সে হয়তো শুনতে পাবে। মরুভূমির সেই রাতে যুদ্ধের দৃশ্যে শুটিংয়ের মাঝখানে হঠাৎ যেন ধরা পড়েছিল বিভক্ত উপমহাদেশের এক নিঃশব্দ বেদনা।